ভাইবা পরীক্ষায় অবতীর্ণ হওয়া নিয়ে আমরা খুব ভীত হয়ে যাই, আশঙ্কার মধ্যে থাকি। তবে তাদের জন্য বলছি, আমাদের যদি ভাইবাটা পরিকল্পিত হয়ে থাকে, সুপরিকল্পিত ভাইবার প্রস্তুতি হয়ে থাকে, তাহলে কিন্তু ভাইবা সন্তোষজনক হয় এবং ভালো নাম্বার পাওয়া যায়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বিএ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফাইনালের পরে আমাদের যে ভাইবা অনুষ্ঠিত হয়, কিংবা মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য যে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় সে সম্পর্কে একটু আমাদের 4টি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত হলো ভাইবা বোর্ডে আমরা কোন ধরনের ডকুমেন্ট নিয়ে আসব, ভাইবা বোর্ডে কোন ধরনের পোশাক পরিধান করব, ভাইবা বোর্ডে আমাদের আচরণ কেমন হবে এবং ভাইবার জন্য আমাদের প্রস্তুতি কেমন নিব, কিংবা ভাইবা বোর্ডে আমাদেরকে কোন ধরনের প্রশ্ন করা হয়। 4টি বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রথম হলো ভাইবা বোর্ডে আমরা অনার্স চতুর্থ বর্ষের ভাইবা কিংবা মাস্টার্সের ফাইনাল পর্বের ভাইবার জন্য আপনারা অবশ্যই একটি কলম নেবেন, ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে আসবেন। অনেক শিক্ষার্থী আছে পরীক্ষা অংশগ্রহণ করছেন, তিনি তার ক্লাস রুল নাম্বার জানেন না, অ্যাডমিট কার্ড নিয়ে আসেন না, কলম নিয়ে আসেন না। আবারও বলছি, এই বিষয়টি ভুল করা যাবে না। সাথে অবশ্যই কলম নিয়ে আসবেন, ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবেন, পাশাপাশি আপনার যে ক্লাস রুলটি ছিল সেটি জেনে আসবেন। কথা হলো ভাইবা বোর্ডে আমরা কোন ধরনের পোশাক পরিধান করব। ভাইবা বোর্ডের পোশাক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ভাইবা বোর্ডে সরাসরি ফেস করছেন, সরাসরি অংশগ্রহণ করছেন। আপনার আউটলুকটা কিন্তু ভাইবা বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার জন্য যে কোনো ধরনের ভাইবার জন্যই আপনাকে যে পোশাকটি পরিধান করতে হবে সেটা হলো আপনার পোশাকটি হবে পরিপাটি, সুন্দর। ছেলেরা স্বাভাবিকভাবে যদি তিনি শার্ট প্যান্ট পরে থাকেন তাহলে শার্ট প্যান্ট শু ফর্মাল ড্রেস পরবেন। সেক্ষেত্রে কেউ যদি পাঞ্জাবি পরে থাকেন তাও পাঞ্জাবি পায়জামা, এবং আপনার পোশাকটি হবে পরিপাটি এবং সুন্দর। তবে আপনার পোশাকটি অবশ্যই খুব বেশি কালারফুল হবে না, ভদ্র অফিসিয়াল কালার হতে পারে। পাঞ্জাবি কিংবা শার্টের কালার আপনার সাদা হতে পারে, হালকা নীল হতে পারে, এর কাছাকাছি একটি কালার হতে পারে যেই কালারকে আমরা অফিসিয়াল কালার হিসাবে মনে করি। কিন্তু আপনি অবশ্যই উজ্জ্বল লাল, খয়েরি, গোলাপি একদম জাঁকজমকপূর্ণ কালারটি চয়েস করবেন না। এছাড়া আপনাকে অবশ্যই পরিপাটি হওয়ার মধ্যে ছেলে যদি দাঁড়িয়ে রাখে তাহলে দাঁড়িটি সুন্দর করে আসবেন, চুল কেটে সুন্দর করে নিয়ে আসবেন, যাতে আপনাকে দেখে মনে হয় আপনি সুন্দরভাবে পরিপাটি। একটি বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো জাঁকজমক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সেই ধরনের পোশাক যেন না হয়ে থাকে। পোশাকটি হবে ফর্মাল, অফিসিয়াল ফরম্যাট। মেয়েরা স্বাভাবিকভাবে শাড়ি পরতে পারেন, অথবা যিনি বোরকা পরেন তিনি বোরকা সুন্দর করে পরতে পারেন। সেক্ষেত্রে আপনিও সাজুগুজু এমন পর্যায়ে করবেন না যেটি দেখে মনে হবে যে আপনি বিয়ের অনুষ্ঠানে এসেছেন। অফিসিয়ালভাবে ফর্মালভাবে আসবেন, তবে সাজুগুজু একটু পরিপাটি করে আসতে হবে আমাদেরকে। কথা হলো ভাইবা বোর্ডের আচরণটা আমাদের কেমন হবে। ভাইবা বোর্ডের আচরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে দেখে, আপনার আচরণ দেখে কিন্তু ভাইবা বোর্ডে যারা থাকেন, আপনার প্রতিষ্ঠানের শিক্ষক এবং অন্য প্রতিষ্ঠান থেকেও কিন্তু শিক্ষক আসেন, তখন কিন্তু আপনার আচরণ দেখে অনেক কিছু নির্ভর করে। আপনার আচরণের উপরে তার নাম্বার কিন্তু নির্ভর করে। সেক্ষেত্রে ভাইবা বোর্ডে যে কাজটি করবেন, প্রথমে আপনি যে দল দিয়ে সালাম দিবেন, সামনে গিয়ে দেখবেন আপনি একটি ভাইবা বোর্ড আছে, সেখানে বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবেন। সাথে সাথে আপনার জন্য স্বাভাবিকভাবে একটি সংরক্ষিত চেয়ার থাকবে, গিয়েই কিন্তু চেয়ারে বসে পড়বেন না, স্বাভাবিকভাবে আপনি দাঁড়াবেন। আপনার শিক্ষকরাই আপনাকে বলবে তুমি বসো, কিংবা একটু দাঁড়িয়ে আপনি সাধ্য অনুমতি নিয়ে বলতে পারেন স্যার আমি কি বসতে পারি। স্বাভাবিকভাবে সে আচরণ হবে নমনীয় এবং ভদ্র আচরণ। বসার পরে যে বিষয়টি করা হয়ে থাকে, স্বাভাবিকভাবে আপনি অংশগ্রহণ করার কারণে, আপনি পরীক্ষা অংশগ্রহণ করার কারণে আপনাকে স্বাক্ষর নেওয়া হয়ে থাকে, উপস্থিতি, সেখানে আপনার কলম দিয়ে স্বাক্ষর করবেন। আর আপনি যে কাগজপত্রটি সাথে নেবেন, আবারও বলছি, যে কাগজপত্রের সাথে নেবেন, কিংবা আপনার হাতটি কখনই টেবিলের উপরে রাখবেন না। হাতটি থাকবে এমনভাবে আপনার পায়ের উপরে থাকবে এবং কাগজপত্র আপনার পায়ের উপরে। আপনার সাথে যে মোবাইল ফোনটি আপনি এনেছেন, মোবাইল ফোন না আনলে ভালো, যদি সাথে এনে থাকেন তাহলে অবশ্যই মোবাইল ফোনটি সাইলেন্ট করা থাকবে, যাতে কোনোভাবেই পরীক্ষার হলে মানে ভাইবা বোর্ডে আপনার মোবাইলটি বেজে না ওঠে। আপনি কোনো প্রশ্নের উত্তর পারেন নাই, তাহলে কি করবেন? স্বাভাবিকভাবে স্যারকে বলবেন স্যার উত্তরটি আমার জানা নেই, কিংবা এই বোর্ডটা আমার মনে পড়ছে না, এবং সেটা কিন্তু খুব ভদ্রভাবে হবে।
কিংবা বলবেন সরি স্যার জানা নেই। তবে স্বাভাবিকভাবে আপনি যে কাজটি করবেন সেটা হলো উত্তরটি আত্মবিশ্বাসের সহিত দিবেন। এমনভাবে দিবেন না যে আপনার উত্তরের প্রতি আপনি কনফিউশন রয়েছেন, সুন্দরভাবে উত্তর দিবেন। যেমন বলা হয়ে থাকে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে কত সালে? 1971 সালে। আপনি এমনভাবে বলবেন না যে মনে হচ্ছে 52, 63, স্যার বুঝতেছেন, এরকম নয়। আপনার থাকবে কনফিডেন্সলি উত্তর, সুন্দরভাবে উত্তর। আপনাকে যে প্রশ্নটি করা হবে স্বাভাবিকভাবে সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি অন্যদিকে যাবেন না, মূল উত্তরটি দিবেন। তবে স্বাভাবিকভাবে যে প্রশ্নটি আপনাকে করা হবে যদি সেই প্রশ্নটি সাজিয়ে দেওয়ার সুযোগ থাকে তাহলে সুন্দর করে সাজিয়ে দিবেন। তখন স্বাভাবিকভাবে স্যারেরা উত্তরটি নেবেন কিংবা পরবর্তী উত্তর নেই। শিক্ষক মহোদয় আপনাদেরকে বাঁচানোর জন্য সুন্দর উত্তর নেওয়ারই চেষ্টা করে থাকেন এবং ভয় পাওয়ার কিছু থাকে না। এই নাম্বারের ক্ষেত্রে অনেকগুলো বিষয় নির্ভর করে, আপনার পোশাক, আপনার উপস্থাপনা, আপনার কথাবার্তা, এবং সর্বশেষ যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আসলে ভাইবা বোর্ডে আপনাকে কোন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। অনার্স কিংবা মাস্টার্সের পরীক্ষায় আপনার জন্য প্রথমে যে কাজটি হতে পারে সেটা হলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রথম আপনার পরিচয়টি জানতে চায়। সেই পরিচয়টি জানতে চাওয়ার মধ্যে ইংরেজিতে হতে পারে, বলতে পারে ইন্ট্রোডিউস ইউরসেলফ, নতুবা বলতে পারে আপনার নাম কি, কোথা থেকে এসেছেন। বিভিন্নভাবে কিন্তু আপনার পরিচয়টি জানতে চায়। তবে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে একটি ফরম্যাট শিখে যাবেন। ইংরেজির জন্য যদি হয়ে থাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ যদি বলে থাকে তাহলে আপনি ইংরেজিতে উত্তরটা দিবেন, আপনার নাম সহ একটি ফরম্যাট সাজিয়ে নেবেন ছোট করে। অথবা বাংলায় যদি প্রশ্ন করা তাহলে বাংলা উত্তর দিবেন আমার নাম, বাড়ি কোথায়, জেলা কোথায়, এই বিষয়টা আপনি জেনে নেবেন সুন্দর করে। এরপরে আপনার জেলা সম্পর্কে জানতে চায়, মানে আপনার বাসাটা কোথায়। সেক্ষেত্রে আপনার জেলার পরিচিতি জেনে নেবেন, জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসটি জেনে নেবেন, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছেন, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সমাজসেবক কিংবা সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব যদি থাকে সেই অংশগুলো একটু জেনে নেবেন আপনারা। এবার আসি আসলে মূল কথায়। মূল কথা হলো কি, আপনাকে স্বাভাবিকভাবেই আপনি যেই বিষয়ে পড়াশোনা করছেন, অনার্স কিংবা মাস্টার্সে পড়েছেন, সেই বিষয় সম্পর্কে আপনাকে একটু আইডিয়া নিতে হবে। স্বাভাবিকভাবে আপনাকে বেসিক বিষয় জানতে হবে। আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের বেসিক বিষয়গুলো আপনি জেনে নেবেন। ফোর্থ ইয়ার হলে অনার্সের সকল বিষয় থেকে কিন্তু চিন্তা করা হয় যে একটা শিক্ষার্থী ফোর্থ ইয়ার শেষ করেছে মানে হলো সে এই বিষয় সম্পর্কে ভালো জানে। স্বাভাবিকভাবে মূল বিষয়গুলো আপনি জেনে নেবেন। এরপর আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি আপনার পুরো সিলেবাসটি একবার দেখবেন। সিলেবাসের মধ্যে বেসিক যে বিষয়গুলো রয়েছে, মৌলিক যে প্রশ্নগুলো রয়েছে সে অংশগুলো দাগ দিবেন এবং সেগুলো শিখে আসবেন। এরপরে যে কাজটি করবেন, সিলেবাস দেখে প্রতিটি কোর্সের জন্য অন্তত 2টি গুরুত্বপূর্ণ বই এবং বইয়ের লেখকের নাম শিখে আসবেন। স্যাররা জিজ্ঞেস করতে পারে যে আপনি এই কোর্সের জন্য কোন বইটি পড়েছেন, তখন আপনি স্বাভাবিকভাবেই অন্তত গুরুত্বপূর্ণ একটি বই এবং বইয়ের লেখকের নাম বলতে হবে আপনাকে। তার জন্য আপনি অবশ্যই প্রতিটা কোর্স থেকে 2জন লেখক এবং 2টি বইয়ের নাম শিখে আসবেন। বইয়ের শিরোনামটি, প্রতিটি কোর্সের শিরোনামটি দেখে আসবেন। বলা চলে আপনি প্রতিটা কোর্সের শিরোনামটা মুখস্থ করে আসবেন, কারণ আপনাকে যে কোনো সময় যে কোনো একটি কোর্সের শিরোনাম সম্পর্কে জানতে চাইতে পারে যে আপনার এই কোর্সের শিরোনামটা কী, তার জন্য শিরোনামটা শিখে আসবেন। এরপর আসছে প্রতিটি কোর্সের আপনি শেখার ক্ষেত্রে যে কাজটি করবেন সেটা হলো সর্বশেষ ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নতে আপনি পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নগুলা ভালো করে পড়ে আসবেন। আবারও বলছি, ফাইনাল পরীক্ষায় আপনি যে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত আছে, অতি সংক্ষিপ্ত আছে, রচনামূলক আছে। যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে স্বাভাবিকভাবে স্যারদের কাছে সেই প্রশ্নগুলো থাকে, আপনারা সেই প্রশ্নগুলো থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন যাতে স্যার যখন জিজ্ঞেস করে তখন আপনি উত্তর করতে পারেন সেই বিষয়গুলো আগে। স্যাররা স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আপনাকে করবে যে আপনি কোন কোর্সটি ভালো পরীক্ষা দিয়েছেন। সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন সেটা হলো স্যার আসলে সকল পরীক্ষায় আমি ভালো দেওয়ার চেষ্টা করেছি, নতুবা যদি স্পেসিফিক কোনো কোর্সে আপনি খুব ভালো পারেন তাহলে বলতে পারেন স্যার তুলনামূলকভাবে ওই কোর্সটি আমার সবচেয়ে ভালো হয়েছে। তাহলে আমরা যে বিষয়টি বুঝলাম সেটা হলো আপনি যে কোর্সটি পড়ছেন সেই কোর্সের বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। আবারও বলছি, আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্রতিটি কোর্সের সিলেবাসটি দেখে আসবেন, সিলেবাস থেকে শিরোনাম শিখবেন,
সিলেবাস থেকে প্রতিটি কোর্স থেকে অন্তত 2টি বই এবং বইয়ের লেখকের নাম শিখে আসবেন। বিগত পরীক্ষায় যেই পরীক্ষার প্রশ্নে আপনি যে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন সেই পরীক্ষার মধ্যে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্ন সম্পর্কে ভালো করে জেনে আসবেন। তাহলে আশা করি আপনার ভাইবাটি অবশ্যই ভালো হবে। তবে সেক্ষেত্রে প্রতিটি কোর্সের আরেকটা বিষয় আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা কোর্সের কিন্তু কিছু মৌলিক প্রশ্ন থাকে। যেমন যদি আমি ইসলাম ইতিহাসে একটি কোর্সের কথা বলি, ইসলামের অর্থনৈতিক ইতিহাসে একটি কোর্স আছে। এই কোর্স যদি হয় তাহলে আপনাকে কিছু মৌলিক বিষয় শিখতে হবে। যেমন শেখা উচিত কি, আপনার খোলাফায়ে রাশিদিনের সময়কালে কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের আয়ের উৎসগুলো কী ছিল, জিজিয়া, জাকাত, খারাজ, গনিমত, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জেনে আসতে হবে। বাইতুল মাল কি, বাইতুল মাল সম্পর্কে জেনে আসতে হবে। আপনাকে জানতে হবে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, সুদ কি, মুনাফা কি। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা 2টি টার্ম আছে, মুদারাবা এবং মুশারাকা, এই সম্পর্কে জানতে হবে। তাহলে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আপনার জানা দরকার। আপনার ইসলামিক মুদ্রা ব্যবস্থা বিষয়ে আপনাকে জানা দরকার। তার মানে ইসলামের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে জেনে আসতে হবে। সর্বশেষ বলছি, আপনাকে ভাইবা বোর্ডে আপনি যদি ভালো করে উপস্থাপনা করতে পারেন, মানে সুন্দর করে, তাহলে আপনার টেনশন করার কোনো কিছু নেই। আপনার বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে সহজ বিষয়ে জিজ্ঞেস করবে। স্বাভাবিকভাবে শিক্ষকদের একটা কৌশল থাকে, প্রথমে দেখতে চান শিক্ষার্থী খুব ভালো পারে কিনা, তাহলে গভীর থেকে প্রশ্ন করবেন। দেখেন সামান্য পারে কিনা, তাহলে আপনাকে মৌলিক বিষয়ে প্রশ্ন করবেন। যদি একদমই আপনি না পারেন তাহলে চেষ্টা করে অন্তত একদমই সহজ প্রশ্নগুলো করেই আপনাকে পরীক্ষায় ভালো নাম্বার দেওয়ার জন্য। তবে এর বাহিরেও যে বিষয়টা থাকে সেটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান সময়ে আলোচিত যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে শিক্ষক জানতে চাইতে পারে, দেখতে পারবে আপনি আসলে পড়াশোনার ব্যাপারে কিংবা বিভিন্ন বিষয়ের ব্যাপারে আপনি কতটুকু আগ্রহী। একদম শর্ট সাজেশন হলো, আপনি সর্বশেষ যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন সেই পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে ভালো করে জেনে আনবেন। তবে বিশেষ করে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই শিখে আসবেন। সবার জন্য শুভকামনা। আশা করি প্রতিটি ভাইবা পরীক্ষা আপনারা ভালো করবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।